আসসালামু আলাইকুম। বিমান ক্র্যাশ নিয়ে কিছু আহ, ভুল ধারণা মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। কিছু অপতথ্য প্রচার হচ্ছে এবং গুজব ছড়াচ্ছে। তো সেই ব্যাপারে সামান্য কিছু কথা বলবো। তো এখন মোটামুটি রাত 12টা বাজে। কিছু তথ্য কালেকশন করলাম, সেই তথ্যগুলো না আপনাদের সাথে শেয়ার করব। ছোটোখাটো একটা অস্ত্রোপচার, অস্ত্র পাচার আবার ভেবেন না, অস্ত্রোপচার অপারেশন, ছোটোখাটো একটা সার্জারি হবে এই বিমান ক্র্যাশ নিয়ে। প্রথমত বিষয়টা হলো, এই বিমান যেটা ক্র্যাশ হয়েছে বলা হচ্ছে যে আহ, পুরাতন বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করছে সরকার। আহ, সরকারের যেই সংস্থাগুলো থাকে এগুলো ক্রয় বিক্রয়ে বা ইয়েতে তারা টাকা পয়সা মারছে। ঘটনা কতটুকু সত্য জানি না, তবে যতটুকু জানতে পারলাম সেটা হলো এই বিমানটা তৈরি করে চীনের, চীনের যেই সিচুয়ান একটা প্রদেশ আছে, ওদের 23টা প্রদেশ, 23টা প্রদেশের মধ্যে সিচুয়ান একটা প্রদেশ, এবং সিচুয়ান প্রদেশের যে রাজধানী চেংডু, এই চেংডুতে এই বিমান প্রতিষ্ঠান, যে বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন বা চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ, এই দুই নামেই দেখা যাচ্ছে। সেই প্রতিষ্ঠানে এই বিমানটা তৈরি হয়েছে এবং এই বিমানটার মডেল বলা হচ্ছে যে সোভিয়েত সোভিয়েত আমলের, মানে যে সংযুক্ত রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নের। এবং চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন যেটা, সেটা হলো স্থাপিত হয় 1958 সালে। 1958 সালে স্থাপিত হওয়ার পরে সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে 1962 সালে। এবং যেই বিমানটা আমাদের বাংলাদেশে J7 বিজিআই মডেলের যে বিমানটা ক্র্যাশ হয়েছে, এই বিমানটা উৎপাদন শুরু করে এই কোম্পানি 1966 সালে। এবং এটাকে বলা হচ্ছে যে ওই সময়কার MiG-21-এর আপডেট ভার্সন, আপডেট বা মডিফাইড ভার্সন, আপডেট ভার্সন বলা যাবে না, মডিফাইড ভার্সন, মানে MiG-21-কে মডিফাই করে একটু কম খরচে এই বিমানটা তৈরি করা হয়েছে। যেটা বাংলাদেশ সহ পাকিস্তান, কোরিয়া, জিম্বাবুয়ে, বেশ কয়েকটা দেশ এই বিমানটা ব্যবহার করে, যুদ্ধ বিমান হিসেবে ব্যবহার করা হয়, পাশাপাশি প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা হয়। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশে কিছু তথ্য লোক মাঝে প্রচার হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশ সরকার পুরাতন যে বিমানটা চীন যেটা হলো রিজেক্ট করছে, সেই বিমানটা এখানে আপনার হলো যে বাংলাদেশ নিয়ে আসছে, বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করছে। বিষয়টা আসলে পুরোপুরি একটা মিথ্যা কথা। মানে আমাদের ভাইদের সাথে কথা বললে আপনার ব্রেনটা একদম খুলে যাবে। মানে আমরা ব্রেন খোলা মানে বুঝি কি, ব্রেন খুলে যাওয়া মানে হলো যে ব্রেনটা আসলে বেড়ে গেল। বিষয়টা আমার কাছে তা মনে হচ্ছে না। ব্রেন খুলে যাওয়া মানে আপনার ব্রেনের সংযোগই শেষ। মানে ব্রেনে যে আমাদের ব্রেন কাজ করে কিভাবে, প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক নিউরন আছে, যে একটার থেকে আরেকটা নিউরন সংযোগ করে এই যে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করে, যার কারণে আমরা বুঝতে পারি। এবং যে সংযোগ স্থলটা, দুটা নিউরনের সংযোগ স্থল, যেটাকে বলা হয় সিনাপস বা সাইনাপস যেটাই বলেন, এই সিনাপস বা সাইনাপস বা সাইনাপটিক নার্ভ বা সিনাপটিক নার্ভ, এই যে সংযোগ স্থলের নাম, এই সংযোগ স্থল দিয়েই কিন্তু একটা নিউরো ট্রান্সমিটার পদ্ধতিকে বলে নিউরো ট্রান্সমিটার, মানে এই নিউরন থেকে আরেক নিউরনের তথ্য আদান প্রদান হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের তথ্য আদান প্রদান হয়। এখন যদি বলি যে ব্রেন খুলে যাওয়া, তার অর্থটা কি দাঁড়াচ্ছে, এই যে এই সংযোগটা, এই যে সিনাপটিক নার্ভের যে সংযোগটা, এটা খুলে যাওয়া, খুলে গেলে কিন্তু আপনার ব্রেন শেষ। তো এই ভাইদের সাথে কথা বললে আপনার ব্রেনটা খুলে যাবে। আমাদের ব্রেনটা খুলে না গিয়ে আমাদের ব্রেনটা হলো এই সংযোগটা স্থাপন করা দরকার, আগে জানা দরকার, আগে তথ্যগুলো নেওয়া দরকার। তো আমি যেইটুকু তথ্য পাইছি সেইটুকু তথ্য শেয়ার করতেছি। সেটা হলো 1966 সাল থেকে এই চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন বা চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ J7 মডেলের যেই ফাইটার জেটটা উৎপাদন শুরু করে 2013 সাল পর্যন্ত সেটা উৎপাদন করে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 2011 থেকে 2013 পর্যন্ত এই মোট 36টা বিমান বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করেছে এবং এটা বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়েছে প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান হিসাবে। মাঝে মধ্যে এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার করা হবে, এই লক্ষ্যে এটা অ্যাড করা হয়েছে। এখন বিষয়টা হলো যে মডেল
1966 সালের, কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করেছে 2011 থেকে 2013 সালে, 2 বছরে 36টা বিমান ক্রয় করেছে। বিমানটা কিন্তু নতুন। এখানে প্রশ্ন হলো বিমানটা নতুন কিন্তু মডেলটা পুরাতন। এটা এটা ঠিক আছে কথা, মডেল পুরাতন কিন্তু বিমানটা নতুন। এখন আর একটা বিষয় হলো সেটা যে বাংলাদেশ বিমান বাহিনী যখন বিমানটা ক্রয় করা হয়, এটা বলা হচ্ছে স্বল্প মূল্যে ক্রয় করা হয়েছে। মানে একটা জিনিস, মানে যে কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, যারা কিনা পারচেসে থাকে তারা কিন্তু দেখবেন 2-4 বছর 5 বছর চাকরি যদি করে ওই প্রতিষ্ঠানে, আঙ্গুর ফুলে কলার গাছ হয়ে যাবে। মানে পারচেস অফিসার বা পারচেস সেকশনে যারা থাকে, পক্ষান্তরে সেলসে যারা থাকে তারা দেখবেন যে বরাবর অবহেলিত। মানে সেলস পিপুল গুলান আপনার হলো যে সবচেয়ে বেশি কষ্ট করে, কিন্তু সেলস পিপুল অবহেলিত বেশি হয়। পারচেস পিপুল গুলান কি আঙ্গুল ফুলে কলার গাছ হয়। একটা কোম্পানির সিওর কথা আমার মনে আছে, একটা কোম্পানির সিও বলছিল সেলস পিপুল আমাদের ব্লাড, মানে সেলস পিপুলকে ব্লাডের সঙ্গে তুলনা করছে। একটা শরীরে যেমন ব্লাড সঞ্চালন যদি বন্ধ হয়ে যায় মানুষের, মানে ইনস্ট্যান্ট কিন্তু ডেথ। ব্লাড সঞ্চালন বন্ধ মানে ইনস্ট্যান্ট, ব্লাড সার্কুলেশন হচ্ছে না, সঞ্চালন হচ্ছে না, মানুষ নাই। তো একটা প্রতিষ্ঠানের সিও তার সেলস পিপুলকে বলতেছে যে তারা আমাদের রক্ত, এই রক্ত যদি বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। একদম কিন্তু কারেক্ট, কারণ এই সেলস পিপুল বন্ধ হয়ে গেলে কিন্তু যদি স্টপ হয়ে যায় একটা প্রতিষ্ঠানই শেষ। কিন্তু সেলস পিপুল অবহেলার শিকার হয় সবচেয়ে বেশি। আর পারচেস পিপুল গুলান সব সময় সব সুবিধা ভোগ করে এবং আঙ্গুল ফুলে কলার কাছে তো খুব বেশি সময় লাগে না। তো বাংলাদেশ বিমান বাহিনীর যেই সময় এই প্লেনগুলান অ্যাকোয়ার করছে, ওই সময় বলা হচ্ছে স্বল্প মূল্যে, মানে নিজেদের চাহিদা অনুযায়ী। মানে একটা একটা এই যে একটা ফোন আমার কাছে আছে, এই ফোনটা যদি হলো যে মানে ব্যক্তিগতভাবে যদি পার্সোনালি কেউ বাজার থেকে কিনে, আর একটা প্রতিষ্ঠানের ফোন যদি হয়, পার্সোনাল যে ফোন যেটা বাজার থেকে কিনবে, শোরুম থেকে কিনবে বা একটা কিনবে, হ্যাঁ, নিজস্ব ব্যবহারের জন্য, সেটা আর যদি 500টা একসঙ্গে কোনো প্রতিষ্ঠানের জন্য কেনা হয়, সেইটার পারফরমেন্স রাত আর দিন ডিফারেন্স 100% দুর্বল হবে, কারণ এখানে নিজস্ব চাহিদা অনুযায়ী কেনা হয়। এখন যে সংবাদটা পাইলাম, এই কথাগুলো নিজে আমার একটাও নিজের কথা না। এই কথাগুলান যে সংবাদগুলান জানতে পারলাম বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটে জানতে পারলাম, সেগুলাই শেয়ার করতেছি। এখন এখানে কিছু মানে চেঞ্জ করা হতে পারে। বলা হচ্ছে স্বল্প মূল্যে কেনা হয়েছে, মানে চায়না চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন যে প্লেনটা দিতে যাচ্ছে সেই প্লেনটা না নিয়ে কিছু মডিফাই করা হয়েছে, দামটা কমে আনা হয়েছে, হতে পারে। এটা ক্লেম করা হচ্ছে, অনেকে ক্লেম করতেছে। এটা ঠিক আছে, এটা হতে পারে। মডেল পুরাতন, এটা হতে পারে, কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে যে পুরাতন বিমান কিনছে বিষয়টা এরকম না। বিমানটা নতুন 2013 সালের। যদি আমি 13 সালে একটা বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল, যদিও বা এখন বলা হচ্ছে যে উন্নয়নশীল দেশ, আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, তো 36টা বিমান 2013 সালে, 11 সাল থেকে 13 সাল কেনার পরে 25 সালেই ওগুলা বাতিল করা, মানে কতটা কষ্টসাধ্য আপনি বিষয়টা ভাবেন একবার। একটা বাজেট আছে একটা দেশের, মানে সামরিক খাতে কি পরিমাণ বাজেট দিচ্ছে, সেই বাজেটের উপর ভিত্তিও কিন্তু সবকিছু করা হয়। এখন বলা হচ্ছে বদলালো না কেন? তো 13 সালে ভাই নতুন বিমান ক্রয় করেছে, 25 সালে এটা বদলাবে। বাংলাদেশ তো ওই পরিমাণের ওই আয়ের তো দেশ এখনো হয় নাই। যদিও বা হয় তাহলে দেখা যাচ্ছে অন্য কোনো সাইডের টাকা বা কোনো সেকশনের টাকা এখানে ইনভেস্ট করতে হবে বাংলাদেশ সরকারের, যেটা সরকার করতে চায়নি। আচ্ছা, আর একটা বিষয় হলো যে বিমানের কথা বললাম, এখন যে পাইলটটা এখানে বিমানটা অপারেট করতেছিলেন, সেই পাইলটের নাম হলো তৌকির ইসলাম সাগর। তৌকির ইসলাম সাগর হলো বাংলাদেশ বিমান বাহিনীর যে ফার্স্ট র্যাঙ্কিং, ফার্স্ট ক্লাস যে অফিসারগুলো আছে, যে র্যাঙ্ক শুরু হয়, প্রথম র্যাঙ্ক হলো ফ্লাইং অফিসার। ফার্স্ট ক্লাস অফিসারের নিচের লেভেলটা হলো ফ্লাইং অফিসার, তারপরে হলো ফ্লাইট লেফটেন্যান্ট। তো তৌকির ইসলাম সাগর ছিলেন হলো ফ্লাইট লেফটেন্যান্ট, নিচের পোস্ট থেকে এক ধাপ উপরে। এইভাবে আছে আপনার হলো উইং কমান্ডার, এই পর্যায়ক্রমে যেতে 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 যেটা হলো বিমান বাহিনীর কি বলে প্রধান, তাকে বলা হচ্ছে এয়ার চিফ মার্শাল। এটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ক্লাস কর্মকর্তার নিচ থেকে দ্বিতীয় স্থানে তার অবস্থান, তৌকির ইসলাম সাগর। ওনার যে ট্রেনিংটা হয়েছে
মানে এতদিন যে ট্রেনিংটা হয়েছে এটা হলো যে ওনার সঙ্গে আরেকজন পাইলট ছিলেন, কো পাইলট হিসেবে আরেকজন পাইলট ছিলেন, যে তাকে প্রশিক্ষণটা দিচ্ছে। দেওয়ার পরে 21 জুলাই গতকাল সেটা ছিল তার ট্রেনিং পিরিয়ডের শেষ, মানে সেটা হলো সোলো অপারেটিং সিস্টেম, মানে সোলো অপারেটিং ট্রেনিং। এই সোলোটা বলছে, আবার অনেকে বলতেছে যে প্লেনটা ধীরে চালাচ্ছে। আসলে সোলো হলো এককভাবে চালানো, এটা স্লো না, SLO স্লো না, স্লো মানে ধীরে চালানো, এইটা বিষয়টা তা না। সোলো সোলো হলো এককভাবে অপারেট করা। মানে সে এতদিন কো পাইলটের আন্ডারে বা কো পাইলটের সাথে সঙ্গে নিয়ে সে প্লেনটা অপারেট করছে, এখন সে একা একা প্লেন যদি চালাতে পারে সে পরিপূর্ণ, তার ট্রেনিংটা শেষ। এখন সে সোলো ট্রেনিংয়ে একটা বিমান নিয়ে টেক অফ করছে, টেক অফ করার 12 মিনিট পরে বিমানটা ক্র্যাশ করছে একটা বিল্ডিংয়ের সঙ্গে। এখন এখানে প্রশ্ন আসতেছে যে বিমান পুরাতন, তারপরে হলো যে বাংলাদেশ বিমানের চেঞ্জ করেনি। এখন এখানে আরেকটা বিষয় হতে পারে, কেন ভাবতেছেন না, সেটা হলো মনে করেন যে আপনাকে কোনো একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং দিচ্ছে, দেওয়ার পরে আপনি একা, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি এখন একা চালান। এমনও তো হতে পারে যে একা চালানো ফার্স্ট ডে, যদি যেহেতু সেটা তার দেখা যাচ্ছে যে তার ওখানে অপারেটিং সিস্টেমে কোনো একটা ভুল করছে, সে হতে পারে। তারপরে যেহেতু মডেলটা পুরাতন, ইঞ্জিনের কিছু সমস্যা থাকতে পারে, হতে পারে। এখন কোনটা সঠিক আমরা জানি না, মানে এক পেশেভাবে কথা বলে সরকারকে দোষ দেওয়া যাবে না, পাইলটকে দোষ দেওয়া যাবে না, বা প্লেনের দোষ দেওয়া যাবে না। এই প্লেনটা অনেকে চালাচ্ছে। বিষয়টা হলো যে এই প্লেনের কিন্তু এই দুর্ঘটনার রেকর্ডটা আছে, অনেক দেশে আছে। যাই হোক, তারপরে কিন্তু অপারেট করতেছে মানুষজন। যেহেতু তার প্রথম দিন, আমি প্রথমে বলতেছি, যেহেতু তার প্রথম দিন, তার নিজেরও কিছু ভুল থাকতে পারে। ইঞ্জিন মডেল যেহেতু পুরাতন, ইঞ্জিনের কিছু সমস্যা থাকতে পারে। এখন আর একটা কথা আসতেছে এখানে যে এটা জনবহুল এলাকায় বা শহর এলাকায় কেন অপারেট করা হলো, এই ট্রেনিংটা বাহিরে করা হলো না কেন? আমি যতদূর জানতে পারলাম সেটা হলো যে তার যে এই সোলো অপারেটিং যে ট্রেনিংটা, এটা সাধারণত আরবান এলাকাতেই হয়। মানে যেখানে আরবান এলাকা বলতে নগরায়ন বোঝাচ্ছে, শহর বোঝাচ্ছে, এলাকাটাই হয়। কি জন্য হয় সেটা জানি না। এখন তারা চাইলে হয়তো বা বাইরেও করতে পারে, কিন্তু বলা হচ্ছে যে এই সোলো ট্রেনিংটা সাধারণত আরবান এলাকায় হয়। এটা চেঞ্জ করা যেতে পারে, বা হয়তো বা তারা চাইলে এটা চেঞ্জ করতে পারে যে কোনো ট্রেনিংই জনবহুল এলাকায় হবে না, শহর এলাকায় হবে না। বাংলাদেশ যেহেতু ছোট দেশ, সব জায়গায় মানুষজন বসবাস করে মোটামুটি, তারপরে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, যে ফাঁকাগুলোতে ট্রেনিং করলে হয়তো বা দেখা যাচ্ছে যে সবার জন্য নিরাপদ। এখন বলা হচ্ছে যে এই পাইলট তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বা জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করছে প্লেনটাকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো যদি প্রথম থেকেই ফাঁকা জায়গায় অপারেট করা হতো প্লেনটা, তাহলে তো এই সমস্যাটা হতো না। তো যাই হোক, মানে কোনোভাবে একপেশেভাবে কথা বলা যাবে না। কোনো একটা তথ্য জানার জন্য আগে সেই মানে বিষয়টার সম্পর্কে আমাদের জানা দরকার। মানে যে সংস্থাকে দোষ দেওয়া হচ্ছে সেই সংস্থার ব্যাপারে জানা দরকার। তারপরে হলো যে যেই বিষয় নিয়ে কথা বলতে সেই বিষয়ে জানা দরকার। আমাদের সব বিষয় জানার পরে আসলে একটা কথা বলা দরকার। তো যাই হোক, আল্লাহ তাআলা জানে যে আসলে এটা কি জন্য ক্র্যাশ করছে এবং এত মানুষ হতাহত হয়েছে। সবার জন্য আসলে আমাদের খুব খারাপ লাগতেছে। অনেক বাচ্চা ছিল ওখানে। তো আমরা কেউ গুজবে কান না দিই বা অপতথ্য না ছড়াই, আগে বিষয়টা দেখি। তাদের ক্ষেত্রে, তাদের দিক থেকে একটা হয়তোবা প্রতিবেদন আসবে, ব্ল্যাক বক্স উদ্ধার করা হবে এবং সেখান থেকে হয়তোবা প্রতিবেদন দেওয়া হবে, মানে আসলে ঘটনার আর সত্যটা কি। তো সে পর্যন্ত আমরা আপাতত এটা নিয়ে আর সমালোচনা না করি বা না করি। নিজ নিজ অবস্থান থেকে আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দিই এবং দেখি লাস্ট পর্যন্ত কি হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।